তো নমস্কার বন্ধুরা, বাংলার পাঠশালা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের পড়ার টপিক হলো অধ্যায় 3.2, অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং বাংলায় ওয়াহাবি ফরাজি আন্দোলন। তো সকলকে বলে রাখি, বাংলার পাঠশালা চ্যানেলে সকলকে স্বাগত। যারা চ্যানেলে এবং এই ভিডিওতে আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আসা মাত্রই নোটিফিকেশান আপনার ফোনে সবার প্রথমে চলে আসে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অনেক পরিমাণে শেয়ার করবেন এবং ভিডিওতে এসে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আমাদের পড়ানো শুরু করা যাক। তাহলে আমাদের কথা মতন সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং বাংলায় ওয়াহাবি ফরাজি আন্দোলন। তো এই আন্দোলনগুলি কেন হয়েছিল? এই আন্দোলনগুলি হওয়ার পেছনের কারণগুলি হলো, এই আন্দোলনগুলি মূলত ধর্মীয় চেতনায় আচ্ছন্ন ছিল। এছাড়াও এই আন্দোলনগুলো কিন্তু পরিকল্পিত ছিল না, অপরিকল্পিত এক একটি আন্দোলন ছিল। এইসব আন্দোলনগুলি ছিল প্রাক রাজনৈতিক। এছাড়াও এক কথায় বলা যায় যে ধর্মীয় চেতনা এবং উপজাতি সত্তা প্রতিরোধ সংগ্রামকে পাকাপোক্ত করেছিল এই আন্দোলনগুলি দ্বারা। তো যাই হোক, সোজা আমরা প্রথম চলে যাই হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহে। আচ্ছা, তো সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং বাংলায় ওয়াহাবি ফরাজি আন্দোলন, এটা আমাদের আজকে আমরা এই 3.2 এই চ্যাপ্টারটা নিয়েই আমরা আলোচনা করব। তো চলে এলাম সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আমি এখানে সালটাও উল্লেখ করেছি, 1763 থেকে 1800। তো আমরা প্রথমে পড়ব যে সন্ন্যাসী ফকির বিদ্রোহটি কী, এবং তারপরে আমরা চলে যাব যে এই বিদ্রোহের কারণগুলিই বা কী ছিল। তো ছোট করে যদি বলা যায় যে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহটি কী, তাহলে এইভাবে বলা যাবে যে মোটামুটি এই বিদ্রোহটি শুরু হয়েছিল 1763 খ্রিস্টাব্দে। আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহই ছিল হচ্ছে প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। এই আন্দোলনটা একটা বেশ বিস্তীর্ণ অঞ্চল জুড়েই ছিল আর কি। ওদিকে বগুড়া, মালদা, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুচবিহার, এই অঞ্চলগুলিতেই মূলত এই আন্দোলনটি স্প্রেড করে। তো এবার আমরা জেনে নিই যে এই বিদ্রোহটা কত দিন অবধি চলেছিল না, 1763 থেকে 1800 পর্যন্ত, একটা মোটামুটি আনুমানিক। কিন্তু এর রেশ কিন্তু প্রায় আরও 2 বছর পর অবধিও ছিল। প্রায় ধরা যায় যে 1802 সাল অবধিও এই বিদ্রোহের রেশ ছিল, কিন্তু মোটমাট ওই 1800 নাগাদই এই বিদ্রোহটি শেষ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলি কী কী। আচ্ছা, তো এবার বিদ্রোহের কারণ। আচ্ছা, তো প্রথম কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষিজীবী। তো সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের মানুষেরা মূলত কৃষিজীবী ছিল। এই সময় কোম্পানি কি করেছিল, এই যারা কৃষিজীবী ছিল এই কৃষিজীবী সম্প্রদায়ের মানুষদের ওপর প্রচুর পরিমাণে রাজস্ব চাপিয়ে দিয়েছিল। ফলে এই কৃষিজীবীরা, বা বলা যেতে পারে সন্ন্যাসী ফকিররা, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিল প্রবল পরিমাণে। আচ্ছা, এরপরে কি আসে? অত্যাধিক হারে রাজস্ব। আচ্ছা, তো এই সন্ন্যাসী ফকিররা কি করতেন, মাঝে মাঝেই এরা দল বেঁধে এক ঝাঁক হয়ে তীর্থযাত্রায় যেতেন। তো বেশ ভালো কথা, তীর্থযাত্রায় যেতেন, কিন্তু কোম্পানি তখন কি করলো, এই তীর্থযাত্রীদের ওপরে কর বসিয়ে দিল। ব্যাস, ফলে ক্ষুব্ধ হতে লাগলো সন্ন্যাসী এবং ফকিররা। পরবর্তী পয়েন্ট হচ্ছে, আমি এখানে মেনশনও করে দিয়েছি যে তীর্থযাত্রীর ওপরে কর আর কি। তো এভাবেই আর কি এনাদের ওপরে কর আরোপ করা হতো। এবং ব্যবসায় বাধা। কিভাবে ব্যবসায় বাধা? আচ্ছা,
এই যে যারা সন্ন্যাসী আর ফকির সম্প্রদায় ছিল, এদের মধ্যে অনেকেই, আমরা তো জানি এরা কৃষিজীবী ছিল। আচ্ছা, এবার যারা কৃষিজীবী ছিল না তাদের মধ্যে, মানে কৃষিজীবীকে ছেড়ে বাকি যারা ছিল তাদের মধ্যে আবার ম্যাক্সিমামই হচ্ছে ব্যবসায়ী ছিল। কিসের ব্যবসা করতো তারা? তারা হচ্ছে রেশমের ব্যবসা করতো, তারা রেশম ব্যবসার সাথে যুক্ত ছিল। তো কোম্পানির কর্মচারীরা কি করলো, তাদের এই ব্যবসায় বাধা দিতে লাগলো। তো এছাড়া বাধা দিল মানে কী ধরনের ভাবে বাধা দেওয়ার চেষ্টা করলো, এদের যে ব্যবসার জিনিসপত্র, মানে ব্যবসাজাত দ্রব্য আর কি, যেটাকে ভদ্র ভাষায় বলা যায়, তো সেগুলি কেড়ে নিতে শুরু করলো। ফলে এরা কিন্তু এবার অসন্তুষ্ট হলো, এবং যখন যেটা আমাদের ব্যবসায়ী যদি বাধা দেয়, খেতেই যখন পাবে না, এর ফলেই কি হলো, এর ফলেই তারা বিদ্রোহের পথে কিন্তু পা বাড়াতে শুরু করলো। তো এই ছিল আমাদের বিদ্রোহের মূল কারণগুলি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে। আচ্ছা, তো এই বিদ্রোহের মূল নেতা কারা ছিলেন যদি বলা হয়, যে একটা বিদ্রোহের তো বেশ কিছু নেতা থাকেন, তা মূল নেতাগুলির নাম আমি এখানে আলোচনা করেছি। যেমন দেবী চৌধুরানী, ভবানী পাঠক, মজনু শাহ, এরা ছিলেন মূলত এই বিদ্রোহের মূল নেতা। বোঝা গেল? আচ্ছা, তো এই বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে আমরা প্রথমেই বললাম, তাছাড়াও আরেকবার রিপিট করি, মালদা, রংপুর, দিনাজপুর, কোচবিহার, ময়মনসিংহ, ফরিদপুর প্রভৃতি জেলায় এই বিদ্রোহগুলি ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, তো এই বিদ্রোহীদের হাতে, অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহে যারা বিদ্রোহী ছিলেন তাদের হাতে ক্যাপ্টেন টমাস এবং সেনাপতি ক্যাপ্টেন এডওয়ার্ড নিহত হন, যুদ্ধ হয়, ফলে নিহত হয়। প্রায় 50,000 মানুষ দলবদ্ধভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেন, অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহে প্রায় 50,000 মানুষ। আচ্ছা, তো এবার আমরা বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নিই। তো এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল বাংলাদেশের বা বঙ্গদেশের প্রথম কৃষক বিদ্রোহ। ধর্মীয় সম্প্রদায় হলেও সকলে পেশায় ছিলেন কিন্তু কৃষি, অর্থাৎ ধর্মীয় সম্প্রদায় বলতে বলা হয়েছে, হ্যাঁ মূলত তো আমরা দেখছি একটা যে ধর্মীয় সম্প্রদায়েরই সব মানুষরা, তাই না? যেমন সন্ন্যাসীরা, অর্থাৎ সেভাবে যদি আমরা দেখতে পারি যে সন্ন্যাসীরা হচ্ছেন হিন্দু সমাজের, ফকিররা হচ্ছেন মুসলিম সমাজের। তো এটা কিন্তু একটা ধর্মীয় সম্প্রদায়েরই আন্দোলন, কিন্তু তা হলেও সকলে পেশায় কিন্তু কৃষি ছিলেন। আমরা পড়েছি যে কিভাবে বিদ্রোহটা শুরু হলো, তো মূলত তো কৃষিকাজ থেকেই শুরু হলো না, কারণ কৃষিতেই তো প্রথম বাধা দিল বলে সেখান থেকে আমাদের এই যুদ্ধটার বা বিদ্রোহের শুরু হলো। আচ্ছা, তো এই যে বিদ্রোহকারীরা ছিলেন তারা কিন্তু অতি সাধারণতর অস্ত্রের ব্যবহার করেছিল এই যুদ্ধে, এবং অতি সাধারণ অস্ত্র ব্যবহার করা সত্ত্বেও প্রথম দিকে কিন্তু তারা বেশ কিছুটা সাফল্যই পেয়েছিলেন। মানে এমন না যে অতি সাধারণ অস্ত্র নিয়েছিল বলে যে ব্রিটিশ সরকারের কাছে তো অ্যাডভান্স লেভেলের অনেক অস্ত্রশস্ত্র, তাদের কাছে সাধারণ লেভেলের অস্ত্রশস্ত্র বলতে কি, এই তীর ধনুক বল্লম এই ধরনের কিছু আঞ্চলিক বা নিজেদের হাতে গড়া কিছু অস্ত্রশস্ত্র। এবার ব্রিটিশ সরকারদের কত তো কাছে তা না, ব্রিটিশ সরকারদের কাছে ওখানে কম করে মোটামুটি বন্দুক, কামান, গোলা এই ধরনের তো কিছু ছিল, গোলা বারুদ এসব তো ছিলই, কিন্তু তা সত্ত্বেও এই সাধারণ অস্ত্রশস্ত্রের সাহায্যেও কিন্তু প্রথম দিকে বেশ সাফল্য পেয়েছিলেন। আচ্ছা, এবার বিদ্রোহকারীদের আক্রমণের মূল লক্ষ্য কী ছিল, মানে কোন কোন জায়গা তারা টার্গেট করেছিলেন? তারা কোম্পানির কুঠিগুলি টার্গেট করেছিলেন, তারা রাজস্ব দপ্তরটি টার্গেট করেছিলেন, এবং জমিদারের বাসভবন, এই জায়গাগুলো তারা মূলত টার্গেট করেছিলেন, যে এই জায়গাগুলো আমরা প্রথমে অ্যাট্যাক করব। আচ্ছা, সন্ন্যাসী ফকিররা ছাড়াও এই বিদ্রোহে কিন্তু সাধারণ দরিদ্র মানুষরাও যোগদান করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট, যে
আমরা তো জানি এই বিদ্রোহটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, কিন্তু সাধারণ মানুষেরাও কিন্তু এই বিদ্রোহে সামিল হয়েছিলেন এবং তারাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তো এই গেল বিদ্রোহের বৈশিষ্ট্য। এবার আমরা জেনে নিই যে বিদ্রোহের কি গুরুত্ব ছিল। আচ্ছা, তো তখনকার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তিনি সন্ন্যাসীদের পেশাদার ডাকাত বলে কিন্তু আখ্যা দিয়েছিলেন এবং এই যে বিদ্রোহটি হয়েছিল এই বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলেও বর্ণনা করেছেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই এই লাইনটিকে নোট করবে। আচ্ছা, এবার বিদ্রোহের কী কী গুরুত্ব ছিল আমরা চলে আসি। আচ্ছা, শাসন ও শোষণের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম প্রতিবাদ। আচ্ছা, এই যে বিদ্রোহটা, এই বিদ্রোহটা ছিল কোম্পানি শাসন এবং কোম্পানির যে শোষণ তার বিরুদ্ধেই কিন্তু ভারতের প্রথম প্রতিবাদ ছিল। এটা মাথায় রাখতে হবে, এই জন্যই তো এটা এত ইম্পর্টেন্ট। আর কি ছিল? পরবর্তী পয়েন্ট হচ্ছে হিন্দু মুসলিমদের একত্রীকরণ। এই বিদ্রোহীরা হিন্দু এবং মুসলিমদের কিন্তু এই বিদ্রোহের কারণে এক ছাতার তলায় এনেছিলেন এবং যেটি একটি নজির সৃষ্টি করেছিল। আচ্ছা, পরবর্তী বহু কৃষক বিদ্রোহের অনুপ্রেরণা। এই বিদ্রোহের পর এর পরবর্তীকালে বহু কৃষক বিদ্রোহের অনুপ্রেরণার কিন্তু কাজ হয়েছিল এই একটি মাত্র বিদ্রোহ। অর্থাৎ তারা এবার বুঝতে পেরেছিল অন্যান্য যে সকল অঞ্চলের কৃষকরা, তারাও যখন দেখলো যে এক জায়গায় একটা কৃষক বিদ্রোহের সূচনা হয়েছে, তখন এক জায়গাতেই তো যে অনাচার হচ্ছে এমন তো কোনো ব্যাপার না, প্রচুর জায়গায় তখন অনাচার হচ্ছিল। তো সেই অঞ্চলের মানুষরাও কিন্তু তারাও কিন্তু একটা মনে মনে এরকম ভাবছিল, কিন্তু তারা ওই প্রথম কদমটা নেওয়ার সাহস পাচ্ছিল না। আমরা জানি সকলেই যে প্রথম স্টেপ নেওয়ার সাহসটাই হচ্ছে আসল। তো সাহস পাচ্ছিলেন না, কিন্তু পরবর্তীকালে এই বিদ্রোহটি ঘটার পর বা এই বিদ্রোহের ফলাফলের পর অন্যান্য অঞ্চলের কৃষকরাও কিন্তু তারা বিদ্রোহতে সামিল হওয়ার স্বপ্ন দেখেন। আচ্ছা, তো আমাদের পরবর্তী আন্দোলন যেটা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের ওয়াহাবি আন্দোলন। তো ওয়াহাবি আন্দোলন কবে হয় বা কবে থেকে কতক্ষণ হয়, যদি টাইম পিরিয়ডটা আমরা জানতে চাই, তো মেনলি বলা যেতে পারে যে 1820 থেকে 1870। কিন্তু এই বিদ্রোহের যে মানে গরম ভাবটা যে বেশি ছিল, মানে একটা বিদ্রোহের যেই সময়টাকে পিক আওয়ার ছিল বলা যেতে পারে, সেটা ছিল হচ্ছে 1830 থেকে 1860 অবধি। মানে প্রথম থেকে 10 বছর পর আর শেষ থেকে 10 বছর আগে, এইটুকু মাথায় রাখবে তাহলেই হবে। কেমন? তো এই ওয়াহাবি আন্দোলন ছিল একটা বেশ উল্লেখযোগ্য আন্দোলন। এই ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। ওয়াহাবি কথার অর্থ তাহলে কি? নবজাগরণ। এই ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকা ই মোহাম্মদিয়া। এই নামগুলো খুব মনে রাখার প্রয়োজন কিন্তু। আচ্ছা, তো এবার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামের একজন ব্যক্তি ছিলেন। তিনি আরব দেশে ইসলাম ধর্মের মধ্যে কুসংস্কার দূর করার জন্য এই আন্দোলনের সূচনা করেন। আচ্ছা, সেই ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনার নাম অনুসারেই কিন্তু এই আন্দোলন ওয়াহাব, ওয়াহাবি। ঠিক আছে, এটা মাথায় রাখা খুব প্রয়োজন। আচ্ছা, তো ভারতে এই আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমেদ, বা যারকে ব্রেলভি নামেও জানা হয়। আচ্ছা, তিনি ভারতবর্ষের সূচনা করেন এবং বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মীর নিসার আলী। আচ্ছা, এবার তোমাদের একটা যেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, সেটা হচ্ছে মীর নিসার আলীর প্রকৃত নাম কি, বা মীর নিসার আলীকে আমরা কি নামে চিনি, এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এনার আর কি এনার আর কি প্রসিদ্ধ নাম কি, যে নামে আমরা সকলের বেশিরভাগ লোকে চিনি। তো এবার ওয়াহাবি আন্দোলনের বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। তো ওয়াহাবি আন্দোলন প্রথমে তো ধর্মীয় সংস্কার একটি আন্দোলন রূপেই সূচনা হয় এই আন্দোলনের,
কিন্তু পরবর্তীকালে এই আন্দোলনটি একটি আর্থসামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল। বোঝা গেল? আচ্ছা, বহু নির্যাতিত মুসলিম যে সকল জনগণ ছিল, পাশাপাশি যারা হিন্দু জনগণও ছিল, তারাও কিন্তু এই আন্দোলনে যোগদান করেন। মূলত কিন্তু এই আন্দোলনটা কিন্তু মূলত মুসলিম সমাজের আন্দোলন, কিন্তু হিন্দু জনগণরাও বা হিন্দু যারা আর কি দরিদ্র জনগণ ছিল বলা যেতে পারে, তারাও কিন্তু এই আন্দোলনে মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। আচ্ছা, তো ধর্মীয় অনুপ্রেরণাই কিন্তু ছিল তাদের মূল চালিকা শক্তি, অর্থাৎ যারা ওয়াহাবি আন্দোলন ছিলেন তাদের ধর্মীয় অনুপ্রেরণাই ছিল মূল চালিকা শক্তি। আচ্ছা, তো এই ভারতের প্রথম মুসলিম সমাজের সংস্কার এই আন্দোলনের মাধ্যমেই ভারতের প্রথম মুসলিম সমাজের সংস্কার শুরু হয়। এছাড়াও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী যে সশস্ত্র রূপ ধারণ হয় সেটাও হয়। তো এই ছিল হচ্ছে আমাদের ওয়াহাবি আন্দোলন। পরবর্তী আন্দোলনে আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে ফরাজি আন্দোলন। আচ্ছা, কবে হয়েছিল? 1804 খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলন। তো এবার আমরা ফরাজি আন্দোলন সম্পর্কে দেখিনি। আচ্ছা, এই ফরাজি শব্দ আরবি শব্দ ফরজ থেকে এসেছে। বোঝা গেল? এই ফরাজি শব্দটি কোথা থেকে এসেছে? আরবি শব্দ ফরজ। আচ্ছা, ফরাজি শব্দের অর্থ কি? না ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ফরাজি শব্দের অর্থ কি, তা বলবো আমরা ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আচ্ছা, তো এখানে আমরা একটা নাম দেখতে পাচ্ছি, হাজি সারিয়াদুল্লাহ। এই হাজি সারিয়াদুল্লাহ কি? না তিনি ছিলেন পূর্ব বাংলার ফরিদপুরের একজন নিবাসী বা সেখানকার আর কি বসবাসকারী। তো এই হাজি সারিয়াদুল্লাহ এই নামে একজন ধর্মবিজ্ঞানী ছিলেন। তিনি কি করলেন? ধর্মজ্ঞানী ছিলেন আর কি। তো তিনি কি করলেন? না 1804 খ্রিস্টাব্দে ফরাসি আন্দোলনের সূচনা করেন। এই ফরাজি আন্দোলনের সূচনা কিন্তু তাহলে কী করেন? হাজি সারিয়াদুল্লাহ। তো এটাও জানা খুব ইম্পর্টেন্ট আমাদের। এই যে আন্দোলনটি, এটি প্রথমে কিন্তু একটা ধর্ম সংস্কারের আন্দোলনই ছিল, কিন্তু পরবর্তীকালে এটা কৃষক অভ্যুত্থানের একটি চরিত্র নিয়েছিল। তা আমরা দেখতে পাচ্ছি যে এই সময়কার যে আন্দোলনগুলি প্রথমে সবই প্রায় ধর্ম সংস্কারের আন্দোলন ছিল এবং পরবর্তীকালে সবই প্রায় কৃষক অভ্যুত্থানের চরিত্র নিয়ে নিয়েছিল। আচ্ছা, এবার আমরা আরেকটা নাম পড়ব। তো এবার আমরা যেই নামটা পড়ব সেটা হচ্ছে মোহাম্মদ মুহসিন। আচ্ছা, এই মোহাম্মদ মুহসিন কে ছিলেন? এই মোহাম্মদ মুহসিন ছিলেন হচ্ছে হাজি যে সারিয়াতুল্লাহ তার পুত্র। আচ্ছা, এবার এখানে আমি আরেকটা তোমাদের কাজ দেব, সেটা হচ্ছে মোহাম্মদ মুহসিন তার প্রকৃত নাম কী ছিল বা তাকে জনসাধারণ কী নামে চিনত, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেই দুটো নামই কমেন্ট করতে বললাম সেই দুটো নামই প্রচুর ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে? তো মোহাম্মদ মুহসিন তিনি ছিলেন হাজি সারিয়াতুল্লাহর পুত্র আর কি। তো হাজি সারিয়াতুল্লাহর মৃত্যুর পর মোহাম্মদ মুহসিনই কিন্তু এই যে ফরাজি আন্দোলন এটাকে পপুলার করে তুলেছেন। ঠিক আছে? এবং এই আন্দোলনের নেতৃত্ব প্রদান পর্যন্ত করেছিলেন। আচ্ছা, তো এই মোহাম্মদ মুহসিন বলেন, তিনি কি বলেন? তিনি বলেন যে জমি হলো আল্লাহর দান, তাই আল্লাহ ব্যতীত অন্য কেউ ভূমির ওপর কর আদায় করতে পারবেন না। এটি হচ্ছে মোহাম্মদ মুহসিনের বক্তব্য। আচ্ছা, তো এবার আমরা জেনে নিই এই আন্দোলনের বৈশিষ্ট্য সম্পর্কে। তো এই আন্দোলনটি মূলত বাংলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। এই আন্দোলনটি ধর্মীয় সংস্কারের মোড়কে মূলত একটি কৃষক বিদ্রোহী ছিল। হ্যাঁ, ধর্মীয় সংস্কারের একটা মোড়ক ছিল বটে এই আন্দোলনের, কিন্তু এটি কিন্তু একটি কৃষক বিদ্রোহী ছিল। আচ্ছা, এই যে আন্দোলনকারীরা এরা কিন্তু জমিদার প্রথার উচ্ছেদ চায়নি, এটা খুব ইম্পর্টেন্ট।
অন্যান্যটায় আমরা দেখেছি যে জমিদার প্রথারও তারা জমিদারদেরও কিন্তু উচ্ছেদটা চেয়েছিলেন, কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু এরা জমিদার প্রথার উচ্ছেদ কখনোই চায়নি। আচ্ছা, আন্দোলনকারীরা ব্রিটিশ বিচার প্রতিষ্ঠানের ন্যায় স্থানীয় আদালত হিসাবে পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এবার হচ্ছে এই আন্দোলনের আমরা গুরুত্ব সম্পর্কে জেনে নিই। তো ফরাজি আন্দোলনের মাধ্যমেই নিপীড়িত যারা কৃষক সম্প্রদায় ছিল তারা ঐক্যবদ্ধ হয়েছিল, তারা নিপীড়িত হয়েছিলেন, তারা আর কি এই কৃষক সম্প্রদায়, যে সকল নিপীড়িত কৃষক সম্প্রদায় ছিল তারা এই আন্দোলনে একত্রিত হয় বা ঐক্যবদ্ধ হয়। আচ্ছা, তো অর্থনৈতিক মুক্তির কথা প্রচার করে কৃষকদের এক নতুন চেতনায় উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিল। আচ্ছা, এটা কে করতে সক্ষম হয়েছিল? এটা করতে সক্ষম হয়েছিল হচ্ছে মোহাম্মদ মুহসিন। তো মোহাম্মদ মুহসিনের প্রকৃত নামটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, তো ফরাজিরা ব্রিটিশ শাসনের উচ্ছেদ করতে না পারলেও তারা ব্রিটিশ শাসনের উচ্ছেদের কামনা করেছিল। তারা হয়তো পারেনি, কিন্তু তারা অবশ্যই কামনা করেছিল যেন ব্রিটিশ শাসনের উচ্ছেদ করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তারা কিন্তু জমিদারি প্রথার উচ্ছেদ কখনোই চায়নি। বোঝা গেল? তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিক। আশা করি সকলের ক্লাসটি খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির পাশে থাকবে। আমি আরও অনেক পরিমাণের ভিডিও আনার চেষ্টা করব, কিন্তু সবই একটু ধীরে ধীরে। তো সকলকে থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।